আজকে চ্যাপ্টারটা শেষ করে দেব। অরিত্র কি 12টা থেকেই পড়া না 12:30 থেকে? একটু পারফেক্টলি বলতো আমাকে। 12টা। বাপরে, চাপ হয়ে যাবে শেষ করা। ঠিক আছে, দেখছি, না হলে না হবে, যতটুকু সম্ভব করে দেবো। টাইম আপ হয়ে গেছে, কেউ এখনো সেন্ড করনি। ভীষণ সোজা ছিল। বাহ, একটা মনে হয় কে সেন্ড করলে, দাঁড়াও দেখি। অভিক, না অভিক 20 গ্রাম নয়, পরে যে মাইনাস করেছিস 20 গ্রাম, সেটা কেন অভিক? মাস অফ লিকুইডটা দেখ। অভিক, বাচ্চাদের মতো একটা ভুল করেছিস। না, গুনগুন আসেনি, না ওখানে দিলে হবে না, যা দিবি গ্রুপে। গুনগুন যা দিবি গ্রুপে, গুনগুন যা দিবি গ্রুপে। স্যার আমার শুধু ওয়াটারের মাস বেরোলো আর লিকুইডের মাস বেরোলো। গুনগুন হয়নি, ভুল হয়েছে। চলো আমরা সবাই মিলে দেখি যে আমরা কি ভুলটা করেছি। দুজনেই করেছো, দুজনেই ভুল করেছো। চলো, আচ্ছা চলো। গুনগুন ডিলিট করলি কেন? আমি কি বলেছি ডিলিট করতে? আমি কি গুনগুন বলেছি ডিলিট করতে? আচ্ছা চলো দেখো, প্রথমে এটা করতে গেলে আমি বার করবো প্রথমে মাস অফ ওয়াটার। আমার ফার্স্ট যে রুলগুলো আছে রুলগুলো মেনটেন করো। ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল দেখো, মাস অফ সাবস্টেন্স, মাস অফ ভলিউম অফ আরডি বটল। তাহলে ফার্স্টে বার করবো মাস অফ সাবস্টেন্স। তাহলে এখানে সাবস্টেন্সটা কি? লিকুইড। তাহলে প্রথমে বার করবো মাস অফ লিকুইড, সেটা কি? 40 গ্রাম মাইনাস 25 গ্রাম। তাহলে কত হলো? 15 গ্রাম। নেক্সট বার করব মাস অফ ওয়াটার, কিন্তু মাস না, বার করব ভলিউম অফ ওয়াটার একবারে। আর ভলিউম অফ ওয়াটারই যা, সেটাই ভলিউম অফ আরডি বটল। একটু দাঁড়া, তাহলে ডাইরেক্ট লিখবো এটা, এটা বলে নি তারপরে শুনছি। তারপরে এটা লিখবো ভলিউম অফ আরডি বটল। ভলিউম অফ আরডি বটল কত আমরা জানি, যেটা মাস অফ ওয়াটার ইন এমএল। তাহলে 45 মাইনাস 25, কিন্তু এখানে লিখবো এমএল। দাঁড়া একটু দাঁড়া, একটু দাঁড়া, করিয়ে তারপরে একটু দাঁড়া। নেক্সট হচ্ছে, তাহলে মাস অফ লিকুইড আর ভলিউম অফ লিকুইড পেয়ে গেলাম। এবার ডেনসিটি অফ লিকুইড বার করব। ডেনসিটি অফ লিকুইড হবে, দেখ 15 গ্রাম বাই 20 ml। তার মানে হয় এটা 3/4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ এটাকে আমরা সেন্টিমিটার কিউবও বলতে পারি। আমরা জানি ডেনসিটি অফ ওয়াটার ইকুয়ালস টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে রিলেটিভ ডেনসিটি অফ লিকুইড কত হবে? সিম্পলি 3/4 গ্রাম পার সেন্টিমিটার কিউব বাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 3/4, মানে 0.75। এবার শ্রেয়াংশু বল। স্যার কোশ্চেনে ভুল আছে তাহলে। হ্যাঁ, যে তুমি যে বার করলে না মাস অফ লিকুইড, তুমি লিকুইড প্লাস ওয়াটার দিয়েছো, লিকুইড প্লাস ও বটল। লিকুইড প্লাস বটল, হ্যাঁ এটা লিখতে ভুল আছে। ঠিক আছে, লিকুইড প্লাস বটল হবে। ঠিক আছে, জন্য আমার অঙ্কটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস। যাই হোক, চলো আরেকটা অঙ্ক দিই। যেহেতু কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক ছিল, তাহলে তোমাদেরকে আরেকটা অঙ্ক দেওয়াই যায়। ঠিক আছে, আচ্ছা করো, নেক্সট কোশ্চেন করো। কোশ্চেন 6। হ্যাঁ, কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক ছিল। নেক্সট কোশ্চেন করো। দ্য মাস অফ ডেনসিটি বটল, দেখি এইটা কে করতে পারে। এটার জন্য আমি 3 মিনিট টাইম দেবো। ইজ 51.5 গ্রাম when empty। সবার পারা উচিত। তারপরে 76.5 গ্রাম when full of water।
and 71.85 gram when full of oil. Find option 1 capacity of density bottle. Capacity মানে ভলিউম, ক্যাপাসিটি অফ ডেন্সিটি বটল মানে ভলিউম অফ ডেন্সিটি বটল বার করতে বলেছে। নেক্সট ডেন্সিটি অফ অয়েল, নেক্সট আরডি বা রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল। তিনটে কোয়েশ্চেন তোমাদেরকে আমি 4 মিনিট দিলাম, তিনটে কোয়েশ্চেন তোমাদেরকে আমি 4 মিনিট দিলাম, তোমরা শুরু করে দাও। তিনটে কোয়েশ্চেন তোমাদেরকে 4 মিনিট দিলাম, তোমাদের পরীক্ষায় এটার জন্য 6 মিনিট থাকবে, আশা করব তোমরা পারবে। স্টার্ট। কোনো কথা জিজ্ঞেস করবে না, আমি জল খেয়ে আসছি। কি বলবো
তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, জলদি পাঠাও। বাহ, অভিক পাঠিয়েছে। অভিক ক্যালকুলেশন মিস্টেক করেছিস। মাস অফ ওয়াটার ঠিক আছে, মাস অফ অয়েল হচ্ছে আরে 71 20.35 লিখেছিস না 85, 35 হলে ঠিক আছে। তাহলে ভলিউম অফ ডেন্সিটি বটল 25 ml, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ডেন্সিটি অফ অয়েল কি হবে 20.35 বাই 25, 20.35 বাই 25। ক্যালকুলেশন মিস্টেক করেছিস, বাট গুড, ভেরি গুড অভিক। ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, বাট অভিকের খুব সুন্দর হয়েছে। ক্যালকুলেশন, বাহ, এই তো ফাটাফাটি, ভেরি গুড শ্রেয়াংশু, ভেরি গুড শ্রেয়াংশু, খুব সুন্দর, ভেরি গুড শ্রেয়াংশু, খুব সুন্দর। বাহ, গুনগুন সবই ঠিক আছে, এটা ছোট্ট জায়গায় গিয়ে ভুল করেছিস, ক্যালকুলেশনে মিস্টেক করছিস, ছোট্ট একটা ক্যালকুলেশনে মিস্টেক করেছিস, ছোট্ট ক্যালকুলেশন। শ্রেয়াংশু সুন্দর হয়েছে, গুনগুনও শেষ অবধি সুন্দর হয়েছে, অভিকও সুন্দর হয়েছে, কিন্তু লাস্টে গুনগুন আর অভিক দুজনেই ক্যালকুলেশন মিস্টেক করেছিস, লাস্ট লাইনে গিয়ে ক্যালকুলেশন মিস্টেক করেছিস। ইস, এই হে একটুর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের স্টেপটাকে ফলো করব। দেখো, এখানে ক্যাপাসিটি অফ ডেন্সিটি বটল বলেছে, ক্যাপাসিটি তার মানে ভলিউম অফ ডেন্সিটি বটল, ভলিউম অফ ডেন্সিটি বটল মানে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্টেরটা হচ্ছে আরডি, এই ভলিউম অফ, সরি, ক্যাপাসিটি বা ভলিউম অবলিক ভলিউম। অরিত্রর পড়া উচিত ছিল, অরিত্রর পড়া উচিত ছিল, অদ্রিজার পড়া উচিত ছিল। ক্যাপাসিটি অফ ডেন্সিটি বটল কত হবে? নিশ্চয়ই মাস অফ অনলি ওয়াটার ইন ml। তাহলে ওয়াটার যখন ছিল 76.5, খালি যখন ছিল 51.5 ইন ml, তার মানে কি হলো 25 ml, এক লাইনে হয়ে যায়। নেক্সট বলেছে ডেন্সিটি অফ অয়েল, তাহলে প্রথমে বার করব মাস অফ অয়েল। মাস অফ অয়েল কত হবে? দেখো 71.85 মাইনাস এমটি 51.5, তাহলে হলো 20.35। নেক্সট বলেছে মানে এটার থেকে ডেন্সিটি বার করতে হবে, আর ডেন্সিটি ডেন্সিটি হবে মাস অফ অয়েল বাই ক্যাপাসিটি। মাস অফ অয়েল হচ্ছে 20.35 বাই ক্যাপাসিটি হচ্ছে 25, এটা গ্রাম, এটা ml। এটা ক্যালকুলেট করলে হয় 0.814। অরিত্র বেরিয়ে গিয়ে আবার রিজয়েন কর, তাহলে 0.814। নেক্সট হচ্ছে আরডি অফ অয়েল ইকুয়ালস টু, দেখো ছিল ভীষণ ঠিক ছিল, কি বলছে বাসতেও পারছি না, কি বলছে, বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে রিজয়েন কর। তাহলে রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল কত হবে? দেখো 0.814 গ্রাম পার সেন্টিমিটার কিউব বাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মানে এটার আনসার হবে 0.814। আশা করি দেখো তুমি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ছোট ছোট ক্যালকুলেশন মিস্টেক প্রত্যেকে করেছো। 8.14 হয়েছিল। তোর 8.14 আরডি বেরিয়েছে, ঠিক আছে। ও হ্যাঁ, গুনগুনের পুরোপুরি ঠিক আছে,
গুনগুনে 8.14 হবে না তো, 0.814 ক্যালকুলেশন মিস্টেক, সেটাই তো বললাম। কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পারছি না। ওই যে তুই করেছিস না 407/500 হবে ওটা, 407/500। তুই যখন উপর থেকে পয়েন্ট তুলছিস বোকা বোকা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। কি হচ্ছে বলতো, 20.35 বাই তোর আছে 25.0, তো তুই এই পয়েন্ট তুললি, তাহলে এটা কি হলো, এটা হলো 2035, এই পয়েন্ট তোলার জন্য নিচে 100 আর এটা হচ্ছে 25, তাহলে আনসার হবে 2035/2500। বোঝা গেল ভুলটা কোথায় করেছিস? তুই ওখানে 00 জায়গায় একটা 0 বসিয়েছিস। আচ্ছা যাই হোক, তার মানে আমরা বুঝে গেলাম যে রিলেটিভ ডেন্সিটি নিয়ে কিভাবে কাজ করতে হয়। দাঁড়া অরিত্রকে একটা ফোন লাগাই। অরিত্র তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ওয়েট কর এক সেকেন্ড। বাকি সবাই চলে এসেছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এবার ঠিক আছে। আচ্ছা অরিত্র, অভি, শ্রেয়াংশু, অদ্রিজা, গুনগুন, হ্যাঁ সব করে ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ ফ্লোটেশন। ভালো করে বুঝবে, ফ্লোটেশন। ফ্লোটেশন কাকে বলে? দেখো, একটা অবজেক্ট বা একটা বডি যে ফ্লোট করবে তার জন্য আমাকে দুটো কন্ডিশন মেনটেন করতে হবে, দুটো কন্ডিশন মেনটেন করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে একটা বডি যখন তুমি তাকে ফ্লোট করাতে চাইবে এবং তাকে তুমি যখন পার্শিয়ালি ইমার্স করবে, কনসেপ্টটা ক্লিয়ার করো, একটা বডিকে তুমি যখন পার্শিয়ালি ইমার্স করবে, করে যখন তুমি তাকে ফ্লোট করাতে চাইবে তখন তার উপরে দুটো ঘটনা ঘটবে। এক হচ্ছে ওয়েট অফ দ্য বডি ডাউনওয়ার্ডস কাজ করবে W, আর একটা এই লিকুইডটা এই বডির উপরে একটা আপওয়ার্ড ফোর্স দেবে যেটাকে আমরা FB বা বয়েন্ট ফোর্স বলবো। ভালো করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে এই বডিটার উপরে একটা ফোর্স কাজ করবে লিকুইডের জন্য যেটা উপর দিকে হবে। তাহলে একটু ভালো করে লিখি, দেখো যে কন্ডিশন 1, ওয়েট অফ দ্য বডি তো নিচের দিকে কাজ করছে, তাহলে ওয়েট অফ দ্য বডি কি চাইবে, যে বডিটাকে সিঙ্ক করাতে। তাহলে কন্ডিশন 1 হচ্ছে কন্ডিশন অফ সিঙ্ক, মানে ডোবানোর চেষ্টা কে করবে। দি ওয়েট অফ দ্য বডি W tries to sink the body inside the liquid. The weight of the body W tries to sink the body inside the liquid. তার মানে W কোন দিকে কাজ করবে, acts downward। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে W কোন দিকে কাজ করবে, W acts downward। নেক্সট কন্ডিশন হচ্ছে যে আপওয়ার্ড। দেখো এই ক্ষেত্রে কাজ করছিল ওয়েট অফ দ্য বডি, যেটাকে আমরা W দিয়ে রিপ্রেজেন্ট করছি। নেক্সট কাজ করবে দি আপওয়ার্ড ফোর্স, বয়েন্ট ফোর্স। ভালো করে বানানটা দেখো, BUOYANT, এই বানান যেন কারোর ভুল না হয়। বয়েন্ট ফোর্স acts upward due to the liquid
কি হবে, এই বয়েন্ট ফোর্সের ব্যাপারে আমরা দুটো কনসেপ্ট পড়ব। কনসেপ্ট 1, যে এই যে বয়েন্ট ফোর্সটা কাজ করছে, সেই বয়েন্ট ফোর্সটা সবসময়ের জন্য উপর দিকে কাজ করবে। তাহলে কনসেপ্ট 1 হচ্ছে, এটা হচ্ছে একটা আপওয়ার্ড ফোর্স বাই লিকুইড। কনসেপ্ট 2 পড়ব, কনসেপ্ট 2 হচ্ছে যে এই যে বয়েন্ট ফোর্সটা আছে, এইটা ডিপেন্ড করবে কতটা পার্ট অফ বডি লিকুইডের মধ্যে ইমার্সড আছে। মানে ধরো এই একটা বাক্স, প্রথম ক্ষেত্রে বাক্সটার এইটুকু পার্ট ইমার্স ছিল, পরের ক্ষেত্রে একই বাক্সর বেশি পার্ট ইমার্সড আছে। একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্রথমে শুধুমাত্র এইটুকু পার্ট ইমার্স ছিল, পরে এতটা পার্ট ইমার্সড আছে। প্রথম ক্ষেত্রে যে বয়েন্ট ফোর্স উপর দিকে কাজ করবে FB, আর পরের ক্ষেত্রে যে বয়েন্ট ফোর্স উপর দিকে কাজ করবে FB, ফার্স্ট কেসে যে বয়েন্ট ফোর্সটা হবে সেটা হবে লেস, সেকেন্ড কেসে যে বয়েন্ট ফোর্সটা হবে সেটা হবে মোর। কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রথম কেসে যেটুকু পার্ট ইমার্সড হচ্ছে, তার মানে সেইটুকু পার্টের লিকুইড সে রিপ্লেস করবে। তাহলে এখানে লেস, কারণ লেস লিকুইড ডিসপ্লেসড। আবার কনসেপ্টটা বোঝো, যে সামান্য একটু পার্ট ভেতরে ঢুকেছে, তার মানে এইখানে যেটুকু লিকুইড ছিল সেইটুকু লিকুইডকেই মাত্র এ সরিয়েছে, কিন্তু পরের ক্ষেত্রে অনেকটা পার্ট ইমার্সড হয়েছে, তার মানে এখানে অনেকটা লিকুইডকেও সরিয়েছে। তাহলে মোর, কারণ মোর লিকুইড ডিসপ্লেসড। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। লেস, কারণ লেস লিকুইড ডিসপ্লেসড, মোর, কারণ মোর লিকুইড ডিসপ্লেসড। বোঝা গেল? যাই হোক, তাহলে এই যে আপওয়ার্ড ফোর্সটা, যেটাকে আমরা বয়েন্ট ফোর্স বলছি, বা এটাকে আর একটা কথায় বয়েন্ট ফোর্সকে আর একটা কথায় আপথ্রাস্টও বলা যায়। আপথ্রাস্ট, এটা তাহলে কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ডস অন, কনসেপ্ট 2 মাথায় রাখবে, ডিপেন্ডস অন weight of the liquid, depends on weight of the displaced liquid by the immersed part of the body. Weight of the displaced liquid by the immersed part of the body. দেখো এই জিনিসটা তুমি ভালো করে বুঝতে পেরেছো কিনা। যে weight depends on weight of displaced liquid by the immersed part of the body. আশা করি আমার কথাটা পরিষ্কার হলো। যদি এটা তুমি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে। চলো এবার আমি দেখবো যে যদি একটা বডিকে ফ্লোট করতে হয় তাহলে সে তো দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে বয়েন্ট ফোর্স। এবার আমি দেখবো এই ওয়েট আর বয়েন্ট ফোর্সের উপরে সে কিভাবে ডিপেন্ড করছে। কেস 1, when W greater than FB, তার মানে ওয়েট গ্রেটার দ্যান বয়েন্ট ফোর্স। বুঝবে গল্পটা, যে এই আমার একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারে আমি একটা অবজেক্টকে রেখেছি, এই অবজেক্টের ওয়েটটা নিচের দিকে কাজ করছে, বয়েন্ট ফোর্সটা উপরের দিকে কাজ করছে। আর ওয়েট নিচে, বয়েন্ট ফোর্স উপরে, রেজাল্ট্যান্ট ফোর্স কত? রেজাল্ট্যান্ট ফোর্স
নিশ্চয়ই। যদি ওয়েট বেশি হয়, সাপোজ এইদিকে কাজ করছে 50 নিউটন ওয়েট, আর এদিকে বয়েন্ট ফোর্স কাজ করছে 15 নিউটন, রেজাল্টেন্ট ফোর্স কত হবে? নিশ্চয়ই 50 নিউটন মাইনাস 15 নিউটন। তাহলে 50 মাইনাস 15 নিউটন ইকুয়ালস 35 নিউটন। কোন দিকে কাজ করবে? তাহলে রেজাল্টেন্ট ফোর্স নিচের দিকে কাজ করছে। 50 নিউটন মানে কি? ডাব্লিউ। 15 নিউটন মানে কি? এফবি। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? নিশ্চয়ই ডাব্লিউ মাইনাস এফবি। এবং কোন দিকে? ডাউনওয়ার্ডস। তাহলে ডাউনওয়ার্ডস যদি রেজাল্টেন্ট ফোর্স হয়, তাহলে বডিটা অবভিয়াসলি নিচের দিকে পাল্লা ভারী। আর যদি ডুবতে হয় তাহলে তাকে নিচের দিকে হবে, কারণ নিচের দিক মানে জানবে সিঙ্ক, উপরের দিক মানে জানবে ফ্লোট। তাহলে নিচের দিকে যাবে মানে কি? সিঙ্ক করে যাবে। Therefore, the body will sink. আগে দেখো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। দ্য বডি উইল সিঙ্ক। কেস 1 আমার কাছে পরিষ্কার। কারো যদি কেস 1 নিয়ে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। চলে যাব কেস 2-তে। স্যার আমার হ্যাঁ বল বল বল, শুনতে পাচ্ছি না, বল। শুনতে পেলাম। হ্যাঁ বল বল, তোকে বলতে বলছি, বল। বলছি আমার ফোন এসেছিল, আমি কিছু শুনতে পারিনি। কোন জায়গা থেকে শুনতে পারিসনি? ওই যে ফ্লোটের ওইখানটা। আরে ফোন আসার পরে মিটমিট চলে যায়, কি ঝামেলা? কোন জায়গা থেকে বুঝতে পারিসনি? আরে ওই যে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 50 নিউটন নিচের দিকে, 15 নিউটন, 15 নিউটন উপর দিকে। সো দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি 50 নিউটন মাইনাস 15 নিউটন ইকুয়ালস 35 নিউটন। কোন দিকে 35 নিউটন? নিচের দিকে। রেজাল্টেন্ট ফোর্স তার মানে নিচের দিকে। দ্যাট মিন্স রেজাল্টেন্ট ফোর্স ইজ ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস রেজাল্টেন্ট ফোর্স মানে কি হবে? এটা সিঙ্ক করে যাবে, তার মানে এটা ডুবে যাবে। ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স মানে এটা ডুবে যাবে। চলো তাহলে বডিটা কি হলো? বডিটা সিঙ্ক করে গেল। না বুঝতে পারলে আমাকে বলে, বডিটা কি হলো? বডিটা সিঙ্ক করে গেল। কেস 2, যখন buoyant ফোর্স ওয়েট অফ দ্য সাবস্টেন্সের থেকে বেশি, মানে ডাব্লু লেস দেন এফপি। সেম কেসটাকে দেখব। সেম কেসটাকে দেখব। মনে করো এই একটা সাবস্টেন্স আছে, এবার ওয়েট অফ দ্য সাবস্টেন্স এই ক্ষেত্রেও নিচের দিকে কাজ করছে, buoyant ফোর্স উপরের দিকে কাজ করছে। সাপোজ ওয়েট অফ দ্য সাবস্টেন্স 50 নিউটন, buoyant ফোর্স সাপোজ 75 নিউটন। পরিষ্কার বুঝতে পারছি buoyant ফোর্স গ্রেটার দেন ওয়েট অফ দ্য সাবস্টেন্স। রেজাল্ট্যান্ট কি হবে? রেজাল্ট্যান্ট ফোর্স নিশ্চয়ই এফবি মাইনাস ডাব্লু। তাহলে 75 নিউটন মাইনাস 50 নিউটন ইকুয়ালস 25 নিউটন। কোন দিকে? আপওয়ার্ডস। মাথায় রাখবে কোন দিকে? আপওয়ার্ডস। তাহলে যখন আমার একটা রেজাল্ট্যান্ট আপওয়ার্ড ফোর্স কাজ করবে, নিচের দিকে কাজ করলে সিঙ্ক হয়, আপওয়ার্ড কাজ করলে ফ্লোট হয়। রেজাল্ট্যান্ট ফোর্স আপওয়ার্ড, তাহলে কি হবে? ইট উইল ফ্লোট। বোঝা গেল? রেজাল্ট্যান্ট ফোর্স আপওয়ার্ড মানে ইট উইল ফ্লোট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ডুবে যাবে। তাহলে এটার ক্ষেত্রে গল্প কি দেখব? এটার ক্ষেত্রে গল্প দেখব যে এটার ক্ষেত্রে ডুবে যাবে, কেমন? আর এর পরেরটার ক্ষেত্রে কি গল্প দেখলাম? পরেরটার ক্ষেত্রে ভেসে উঠবে। তাহলে এটার ক্ষেত্রে গল্প হবে যে এটার ক্ষেত্রে ডুবে যাবে। ভালো করে বোঝো, এটা 50 নিউটন, এটা উপর দিকে 15 নিউটন, তার মানে এটা কি হলো? এটা সিঙ্ক। এটা সিঙ্ক, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হলো? এটার ক্ষেত্রে ইট উইল ফ্লোট। তাহলে এটার ক্ষেত্রে
the substance will float. চলো আমরা চলে যাব কেস 3 তে। when weight of the substance is equal to the buoyant force, weight of the substance buoyant force এর সাথে যখন ইকুয়াল, weight of the substance যখন buoyant force এর সাথে ইকুয়াল, দেখো কি হবে, একটা মজার ঘটনা ঘটবে। কেমন মজার ঘটনা? ধরো এই হচ্ছে আমার ডেচকিটা ছিল, এই অবধি আমার জল ছিল বা কোনো লিকুইড ছিল। গল্পটা ভালো করে বুঝবে। মনে করো যে বডির ওয়েটটা নিচের দিকে কাজ করছে, আর এই বডির উপরে বয়েন্ট ফোর্সটা উপর দিকে কাজ করছে। কি হবে, যে ওয়েটটা হচ্ছে 50 নিউটন ডাউনওয়ার্ডস, বয়েন্ট ফোর্সটাও 50 নিউটন বাট আপওয়ার্ডস। ওয়েটটা নিচের দিকে 50 নিউটন আর বয়েন্ট ফোর্সটা উপরের দিকে 50 নিউটন। ওয়েটটা, হ্যাঁ বল। আন্ডার দ্য সারফেস অফ দ্য ওয়াটার ফ্লোট করবে। সেটা তো আমি এখনো জানি না, আমি জানার চেষ্টা করছি কি হবে সেটা জানি না। তোর যদি অ্যাডভান্স পড়া থাকে এখানে বলার কোনো দরকার নেই, এখানের মতো করে শেখ, থাক না, এখানে বলার দরকার নেই। আমার যেটুকু পড়া হয়ে গেছে জিজ্ঞেস করবো সেটুকু বল, তাতে কি হয়, হয়তো অনেকেরই অ্যাডভান্স পড়া হয়নি, তাদের না খুব সমস্যা হয়ে যাবে। তো নেক্সট টাইম জানা থাকলেও বলবি না, যদি জিজ্ঞেস করি তখনই বলবি, বোঝা গেল? আর না হলে যেটুকু পড়িয়েছি তার মধ্যে বলবি, যেটুকু এখনো পড়ায়নি বলিস না, অন্যদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা আসি আবার, তাহলে 50 নিউটন নিচের দিকে কাজ করছে, 50 নিউটন উপর দিকে কাজ করছে। তাহলে যদি এরমভাবে 50 নিউটন নিচে 50 নিউটন উপরে কাজ করে, রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে বলতো? শ্রেয়াংশুকে জিজ্ঞেস করছি। জিরো। কি করে করলাম? যে W মাইনাস FB, তার মানে 50 নিউটন মাইনাস 50 নিউটন ইকুয়াল 0। তার মানে নেট ফোর্স কোন দিকে? নেট ফোর্স কোন দিকে? বল, নেট ফোর্স কোন দিকে? শ্রেয়াংশুকে জিজ্ঞেস করছি। কোনো দিকেই যাবে না। কোনো দিকেই যাবে না, তাহলে কেন সারফেসে ভাসবে? নেট ফোর্স কোনো দিকেই যাবে না, তাহলে কেন সারফেসে ভাসবে? আমার কথাটা বুঝতে পারলি? নেট ফোর্স কোনো দিকে যাবে না, তাহলে কেন সারফেসে ভাসবে? নিচে যেতে পারবে না, উপরে যেতে পারবে। হ্যাঁ, তাহলে সে ওরকম কেন করবে? সে তো এরকম ভাসতে পারতো। তখনই তুই বলবি যখন তোর কনসেপ্টটা পরিষ্কার থাকবে। তোর কনসেপ্ট যখন পরিষ্কার নেই, দুম করে একটা জিনিস জানা হলেই সেটা বলে দিবি না। সেটা তো এরকমভাবেও ভাসতে পারতো। যদি নেট ফোর্স কোনো দিকেই না থাকে তাহলে সে এরকমভাবেও ভাসতে পারতো, কিন্তু সে ভাসে এরকমভাবে। সে এইরকমভাবে মাঝখানে, লিকুইডের মাঝখানে দাঁড়িয়েও ভাসতে পারতো, কিন্তু সে লিকুইডের মাঝখানে দাঁড়িয়ে ভাসে না। সে ভাসে কেমন ভাবে? সে ভাসে একদম এইরকম ভাবে। কেন এরকম ভাবে কেন ভাসে না? এরকম ভাবে কেন ভাসে? রেজাল্ট্যান্ট ফোর্স যদি না হতো, আমি তাকে যেখানে দাঁড় করিয়ে দেবো তার তো সেখানেই দাঁড়িয়ে থাকার কথা। আমি যদি এখানে দাঁড় করিয়ে দিই তাহলে তার এখানেই দাঁড়িয়ে থাকার কথা। আমি যদি তাকে এখানে দাঁড় করিয়ে দিই তাহলে তার এখানেই দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু তা তো হয় না। তুই তাকে যেখানেই দাঁড় করিয়ে দিবি সে আলটিমেটলি উপরে চলে যাবে, উপরে গিয়ে সে এইভাবে ভাসবে। কেন? শ্রেয়াংশুকে জিজ্ঞেস করছি। কেন শ্রেয়াংশু? বলতে পারছিস না। এবার দেখ কেন। তাহলে আমার নেট ফোর্স কি হলো? 0। তাহলে এর উপরে কোনো নেট ফোর্স আমার কাজ করছে না, এইটুকু পরিষ্কার। এবার যখন আমি একে সাপোজ একটা লিকুইডের
একটা ডেপথে ঢুকিয়ে দিলাম, ভেতরে ঢুকিয়ে দিলাম। আমি জানবো যে যত লিকুইডের ডেপথে ঢুকবো তত প্রেসার বাড়তে থাকবে। যত লিকুইডের ডেপথে ঢুকবো তত প্রেসার বাড়তে থাকবে। তার মানে আমি তিনটে পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, একটা পয়েন্ট সি। অবভিয়াসলি প্রথম পয়েন্ট এটা এইখান থেকে সাপোজ 5 সেন্টিমিটার ভেতরে, সেকেন্ড পয়েন্টটা সাপোজ 10 সেন্টিমিটার ভেতরে, থার্ড পয়েন্টটা সাপোজ 15 সেন্টিমিটার ভেতরে। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। প্রথম পয়েন্টটা 5 সেন্টিমিটার ভেতরে, পরের পয়েন্টটা 10 সেন্টিমিটার ভেতরে, তারপরের পয়েন্টটা 15 সেন্টিমিটার ভেতরে। শ্রেয়াংশুকে জিজ্ঞেস করব, শ্রেয়াংশু তাহলে কে বেশি ডেপথে আছে, কে কম ডেপথে আছে বলতো? এ কম ডেপথে আছে, সি বেশি ডেপথে। গুড, তাহলে এ আছে কম ডেপথে আর সি আছে বেশি ডেপথে, তাহলে এটা লেস ডেপথ, এটা মোর ডেপথ। আমি কি বললাম এখনই, যে যত বেশি ডেপথে যাব তত প্রেসার বেশি হবে। তাহলে বলতো প্রেসার অফ সি আর প্রেসার অফ এ কারটা বেশি হবে? শ্রেয়াংশুকে জিজ্ঞেস করছি, প্রেসার অফ সি আর প্রেসার অফ এ কারটা বেশি হবে? যত বেশি ডেপথে যাব তত প্রেসার বেশি হবে। প্রেসার অফ সি বেশি হবে না প্রেসার অফ এ বেশি হবে? সি বেশি হবে। তাহলে প্রেসার অফ সি গ্রেটার দ্যান প্রেসার অফ এ। আচ্ছা বলতো প্রেসার অফ বি বেশি হবে না প্রেসার অফ সি বেশি হবে? গুড, তাহলে প্রেসার অফ সি গ্রেটার দ্যান প্রেসার অফ বি। তাহলে আমি লিখতে পারি যে প্রেসার অফ সি গ্রেটার দ্যান প্রেসার অফ বি গ্রেটার দ্যান প্রেসার অফ এ। আচ্ছা এবার দেখ, প্রেসার মানে হচ্ছে, অনেকটা ভেবে রাখ যে হিসেব মতো একটা ঠেলার হিসেব। কিরকম ঠেলার হিসেব? যে তোর যদি একটা অবজেক্ট এরকম জায়গাতে থাকে, সাপোজ আমি অবজেক্টটা বি আর সি এর মাঝে রাখছি, তোর যদি একটা অবজেক্ট এরকম জায়গাতে থাকে, তাহলে বি পয়েন্টে প্রেসার কাজ করছে নিচের দিকে, সি পয়েন্টে প্রেসার কাজ করবে উপরের দিকে। যে পয়েন্ট থাকবে সেই দিক থেকে আমি রেজাল্টেন্ট বার করার সময় যে কোনো দিকে ভাবতে পারি। প্রেসার একটা পয়েন্টে সব দিকেই একই থাকে, মানে যদি এরকম একটা পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টে এইদিকে যা প্রেসার, এদিকে তাই প্রেসার, এদিকে তাই প্রেসার, এদিকে তাই প্রেসার, এদিকে সব দিকে সেম প্রেসার থাকে। বোঝা গেল আশা করি? তার মানে বি পয়েন্টও সব দিকে সেম প্রেসার, তার মানে বি পয়েন্টের নিচের দিকেও একটা সেম প্রেসার থাকবে। এবার প্রেসার এট বি আর প্রেসার এট সি যদি কম্পেয়ার করি তাহলে প্রেসার এট সি বেশি, তার মানে হিসেব মতো উপরের দিকে যাওয়ার সে একটা ঠেলা পাবে। যেই সে উপরের দিকে যাওয়ার একটা ঠেলা পেল, সে ওখান থেকে মুভ করে সাপোজ সে এই জায়গাটায় চলে এলো। ভালো করে বোঝ, আমি ডটেড সবুজ দিয়ে বোঝাচ্ছি যে সে সাপোজ এই জায়গাটায় চলে এসেছে। যেই এই জায়গাটায় চলে এসেছে তাহলে নিচের দিকে একটা প্রেসার কাজ করছে, উপরের দিকে একটা প্রেসার কাজ করছে। এখানেও দেখ যে প্রেসার অ্যাট এ লেস দেন হবে প্রেসার অ্যাট বি, তাহলে এখানেও সে উপর দিকে একটা ঠেলা পাবে। যেই উপর দিকে ঠেলা পাবে সে আবার আরেকটু উপরে উঠে এই জায়গায় চলে যাবে। যেই সেই জায়গায় চলে যাবে, এবার এখানে গিয়ে একটা মজার জিনিস হবে। কিরকম মজার জিনিস হবে? যে এইখানে উপর দিক থেকে কোনো প্রেসারই নেই, কারণ উপরে আর লিকুইড নেই, যেটুকু আছে সেটুকু অ্যাটমসফিয়ারিক প্রেসার। কিন্তু এখানে নিচের দিক থেকে একটা প্রেসার আছে। এবার মজার জিনিস হচ্ছে যে যখনই সারফেসে থাকবে সে এখানেই তার ম্যাক্সিমাম ভলিউমটা জলে রিপ্লেস করে ফেললো। যদি সে এই জায়গা থেকে আরেকটু উপরে উঠতে যায় তখনই তার ওয়েটটা তার বয়েন্ট ফোর্সের থেকে বেশি হয়ে যাবে। মানে বোঝো এই সিচুয়েশনটা, ভালো করে দেখো যে দুটো বক্স, একটা বক্স এই জায়গায় রয়েছে, প্রেসারের কোনো নাম নেই, এটাকে প্রেসারই বলবো। একটা বক্স এই জায়গায় রয়েছে, একটা বক্স এই জায়গায় রয়েছে। আমি একটু আগেই বলেছি বয়েন্ট ফোর্স কি? বয়েন্ট ফোর্স হচ্ছে যেটুকু লিকুইডকে ডিসপ্লেস করেছে সেইটুকু। তার মানে এই ক্ষেত্রে
ও এতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে, এই ক্ষেত্রে ও এতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে। তাহলে এই ক্ষেত্রে ওর বয়েন্ট ফোর্স যদি FB1 হয় আর এই ক্ষেত্রে বয়েন্ট ফোর্স FB2 হয়, তাহলে আমাকে শ্রেয়াংশু বলতে পারবি কোনটা বেশি, FB2 না FB1? শ্রেয়াংশু বলতে পারবি FB2 না FB1 কোন বয়েন্ট ফোর্সটা বেশি? FB1। ভুল, FB1 নয়, FB2 বেশি। তার কারণ হচ্ছে FB2 তে সাবস্টেন্সটা জলের মধ্যে বেশি ঢুকে আছে, তার মানে ও বেশি লিকুইডকে ডিসপ্লেস করবে। FB1 এ বয়েন্ট ফোর্সের কি? হ্যাঁ বল। তাহলে বয়েন্ট ফোর্সের কি? তাহলে বয়েন্ট ফোর্সের কি হবে? বয়েন্ট ফোর্স সেটাই যেটাই বেশি লিকুইড ডিসপ্লেস করবে তার বয়েন্ট ফোর্সও বেশি হবে। বোঝা গেল কথাটা? এটাই কম লিকুইড ডিসপ্লেস করবে কারণ অল্পটুকু ঢোকাচ্ছি, একে লেস লিকুইড ডিসপ্লেস করবে, তাই এখানে বয়েন্ট ফোর্সও FB1 লেস হবে। আগে দেখ এই জিনিসটা বুঝতে পারলি কিনা। যখন বেশি লিকুইড ডিসপ্লেস করবে তখন বয়েন্ট ফোর্স বেশি হবে, যখন কম লিকুইড ডিসপ্লেস করবে তখন বয়েন্ট ফোর্স কম হবে। আমি জিনিসটা জিজ্ঞেস করব অরিত্রকে। অরিত্র, সাপোজ এটা একটা লিকুইড আছে, এই লিকুইডের মধ্যে সাপোজ আমি একটা সাবস্টেন্সকে এই রকম রাখলাম আর এই সেম সাবস্টেন্সটাকে আমি এই রকম রাখলাম। ভালো করে বুঝবি, একটাকে এইরকম রাখলাম, একটাকে এইরকম রাখলাম। এটা হচ্ছে বডি 1, এটা বডি 2। বয়েন্ট ফোর্স কার বেশি হবে, বডি 1 এর না বডি 2 এর? বডি 2। কেন বডি 2 এর বয়েন্ট ফোর্স বেশি হবে? কার বেশি হবে? কার বেশি হবে বয়েন্ট ফোর্স? বডি 2 এর বললি, কেন বডি 2 এর বয়েন্ট ফোর্স বেশি হবে? বডি 2 না, বডি 2 না, বডি বয়েন্ট ফোর্স বেশি হবে হচ্ছে বডি 1। বডি 1 এর বয়েন্ট ফোর্স বেশি হবে বলছিস, তাই তো? হ্যাঁ। কোনটা জলের মধ্যে বেশি ডুবে আছে? 2। বডি 2। তাহলে বডি 2 যখন জলের মধ্যে বেশি ডুবে থাকে, তাহলে এই যে জায়গাটা বডি 2 জলের মধ্যে দখল করে আছে সেই জায়গাটায় তো আগে জল ছিল। তাহলে ও যখন জলের মধ্যে ঢুকে গেল, তাহলে ও বেশি জলকে সরালো নাকি বডি 1 বেশি জলকে সরালো? বডি 2। বডি 2। যে বেশি জলকে সরাবে তার বয়েন্ট ফোর্স বেশি হবে। কি বললাম অরিত্র, রিপিট কর। যে বেশি জলকে সরাবে তার বয়েন্ট ফোর্স বেশি হবে। রিপিট কর। যে বেশি জল ছড়াবে তার বয়েন্ট ফোর্স বেশি। গুড। তাহলে এখানে বয়েন্ট ফোর্স কার বেশি হবে? 2। বোঝা গেল? FB2 গ্রেটার দ্যান FB1। শ্রেয়াংশু বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার বল কার ওয়েট বেশি হবে, বডি 1 এর না বডি 2 এর? দুটো সেম বডি, কার ওয়েট বেশি হবে? কার ওয়েট বেশি হবে? কার ওয়েট বেশি হবে? জলদি। বডি 2 এরই মনে হয়। বডি 2 এরই মনে হয়? বেশি জল ছড়িয়েছে। না, কারণ হচ্ছে ও তো বেশি জল না, ছড়িয়েছে তাই জন্য। না 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 না, এই হচ্ছে বডিটা। এই বডিটাকে যখন আমি মেজার করব তার একটা কিছু ওয়েট নিচের দিকে থাকবে, সাপোজ 50 নিউটন। এবার যদি এটাকে আমি জলের মধ্যে অল্প ডোবাই বা বেশি ডোবাই, 50 নিউটন কি পাল্টাবে? হ্যাঁ, বয়েন্ট ফোর্সটা বাড়বে কমবে, কিন্তু বয়েন্ট ফোর্সটা বাড়বে কমবে, কিন্তু বডিটা তো পাল্টাচ্ছে না। তাহলে বডিটার যে মাস, তোকে যদি চুবিয়ে দিই, তোর মাস হচ্ছে এখন সাপোজ 70, তোর মাস হচ্ছে 45 কেজি, তোকে যদি জলের মধ্যে চুবিয়ে দিই তোর মাস পাল্টে যাবে না। তাহলে তোর মাস যদি না পাল্টে তোর ওয়েট পাল্টে যাবে না। না, তাহলে ওয়েট রিমেইন সেম। তাহলে W1 = W2। তাহলে পাল্টাবে কি?
পাল্টাবে হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, পাল্টাবে যেটা সেটাকে বলবো অ্যাপারেন্ট ওয়েট, বা যেটাকে রেজাল্ট্যান্ট ফোর্স বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। পাল্টাবে অ্যাপারেন্ট ওয়েট বা রেজাল্ট্যান্ট ফোর্স, সেটা কি? সেটা হচ্ছে এর উপরে FB1 উপর দিকে কাজ করছে, অ্যাপারেন্ট ওয়েট হবে W1 মাইনাস FB1। বোঝা গেল কথাটা? এই জিনিসটা পাল্টে যায়। প্রথমটার ক্ষেত্রে যে অ্যাপারেন্ট ওয়েট হবে WA1, আর পরেরটার ক্ষেত্রে যে অ্যাপারেন্ট ওয়েট হবে W মাইনাস FB2, সেম বলে আমি W লিখি দুটোকে, W মাইনাস FB2 ইকুয়ালস টু WA2। বলতে পারবি যে কোনটা বেশি হবে, WA1 না WA2? হ্যাঁ অদ্রিজা বল, কোনটা বেশি হবে? WA1 বেশি হবে না WA2 বেশি হবে? কোনটা বেশি হবে? WA1 বেশি হবে না WA2 বেশি হবে? হ্যাঁ, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিস না, এটাই হয়ে গেছে সমস্যা, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিস না। সাপোজ W হচ্ছে 50 নিউটন, ভালো করে দেখবি, এইটার মধ্যে অল্প চুবিয়েছিলাম। সাপোজ ধরলাম অল্প চুবানোর জন্য যে বয়েন্ট ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 10 নিউটন, এটাই বেশি চুবিয়েছিলাম FB2। সাপোজ FB2 বেশি চুবিয়েছিলাম বলে কাজ করছে 20 নিউটন, তাহলে প্রথমটার অ্যাপারেন্ট ওয়েট কত হবে? 50 নিউটন মাইনাস 10 নিউটন, কত হয়? 40 নিউটন। পরেরটার অ্যাপারেন্ট ওয়েট কত হবে? 50 নিউটন মাইনাস 20 নিউটন, কত হবে? 30 নিউটন। কার অ্যাপারেন্ট ওয়েট বেশি? অদ্রিজা বল, কার অ্যাপারেন্ট ওয়েট বেশি? অদ্রিজা বল। অদ্রিজা বারবার জিজ্ঞেস করছি একটা কথা, এতবার কেন জিজ্ঞেস করতে হয়? কার অ্যাপারেন্ট ওয়েট বেশি? কোনটা বেশি? 40 নিউটন বেশি না 30 নিউটন বেশি? WA1 হবে। তাহলে অ্যাপারেন্ট ওয়েট কার বেশি? WA1 এর বেশি। তাহলে WA1 এর বেশি মানে কি? এটা তো হেভি, আর এটা কম মানে কি? এটা তো লাইট। তাহলে যত বেশি অবজেক্টটা জলের মধ্যে ডুবে থাকবে তত সেটার অ্যাপারেন্ট ওয়েট কম হবে, তার মানে তত ইট উইল ফিল লাইটার। আগে কনসেপ্টটা পরিষ্কার করো, যত বেশি ডুবে থাকবে তত তার অ্যাপারেন্ট ওয়েট কম হবে, তত ইট উইল ফিল লাইটার। বোঝা গেল কথাটা? এবার আসি এই গল্পটায়, যে যখনই আমি ওকে তুলে দিয়েছি সারফেসে, এই কেসটা ভাবো, তাহলে FB2 গ্রেটার দেন FB1 হয়ে গেল। এবার আমার যখন এই কন্ডিশনটা করেছিলাম, আমি W ইকুয়ালস টু FB করেছিলাম, তার মানে বডিটা যখন পুরোপুরি ইমার্স করা ছিল তখন তার ওয়েট আর FB2 সেম ছিল। তার মানে এখানে FB2 আর ওয়েট সেম, কিন্তু যেই সে উপরে উঠে যাবে তার FB2 লেস দ্যান ওয়েট হয়ে যাবে, মানে FB1 লেস দ্যান ওয়েট হয়ে যাবে। তার মানে ওয়েট যেহেতু নিচের দিকে, সে আবার এটাকে টেনে এই অবস্থায় নিয়ে আসতে চাইবে। হেন্স কখনোই এই লিকুইড সারফেস ছেড়ে বডিটার উপরে উঠতে পারবে না, যদিও উপর দিক থেকে কোনো প্রেশার সেরকমভাবে কাজ করছে না যতটা নিচের দিক থেকে কাজ করছে। ভেরি কনসেপচুয়াল থট। ফিজিক্সটা বুঝতে গেলে, শিখতে গেলে ভালোভাবে বুঝতেও শিখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এই জিনিসটা তুমি দেখবে তোমার স্কুলে পড়াবে, অন্য কোথাও পড়াবে, যে লেভেলে আমি তোমাকে বোঝালাম, যে ডেপথে আমি তোমাকে বোঝালাম, যে কনসেপ্ট দিয়ে আমি তোমাকে বোঝালাম, এটা তুমি কোথাও পেলে আমাকে জানিও, আমি মেনে নেব। চলো এর সাথে আমি তোমাকে বলি, তাহলে যদি ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইকুয়াল টু দ্য বয়েন্ট ফোর্স হয়, তাহলে এ ফ্লোট করবে, এবং আমরা পরিষ্কার দেখে বুঝতে পারছি কিভাবে ফ্লোট করবে, যে এর আপার সারফেস তা ওয়াটারের আপার সারফেসের সাথে ম্যাচ করে যাবে। বোঝা গেল কথাটা? কেমনভাবে ফ্লোট করবে?
হ্যাঁ যে আপার সারফেসটা ওয়াটারের আপার সারফেসের সাথে ম্যাচ করে যায়, বা এটাকে এক কথায় বলে উইল ফ্লোট জাস্ট ইনসাইড দ্য সারফেস অফ দ্য লিকুইড। এক কথায় এটাকে বলতে পারো উইল ফ্লোট জাস্ট ইনসাইড দ্য সারফেস অফ দ্য লিকুইড। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। এইটুকু অবধি আশা করি ক্লিয়ার। চলো আমরা 2-3টে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। বাকি অ্যাপ্লিকেশন আমি হোমওয়ার্ক দেব, তোমাদেরকে পরের দিন জিজ্ঞেস করব যে ওটা পড়ে তোমরা কি বুঝেছো, এবং আমাকে বোঝাতে বলবো প্রত্যেককে। Some applications of flotation. Some applications of flotation. ফ্লোটেশনের কিছু অ্যাপ্লিকেশন দেখা যাক। প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ফ্লোটেশন অফ শিপ। দেখো আমরা জানি যে আয়রন ইজ হেভিয়ার দেন ওয়াটার। খুব ভালো করে জানি যে আয়রন ওয়াটারের থেকে হেভিয়ার। এবার আয়রন যদি ওয়াটারের থেকে হেভিয়ার হয়, তার মানে কি? তার মানে যদি আমার এখানে একটা টামলারের মধ্যে ওয়াটার থাকে এবং এখানে একটা আয়রনের টুকরো থাকে, আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে আয়রনের টুকরোটা তলায় এসে পড়ে যাবে। কিন্তু যদি আমি জাহাজকে দেখি, তাহলে জাহাজের ক্ষেত্রে সেটাও তো আয়রন দিয়েই তৈরি, কিন্তু তাহলে সেটা ডুবছে না কেন? জাহাজ দো মেড আপ অফ আয়রন ডুবছে না কেন? দেখো জাহাজকে তুমি যদি খেয়াল করো, আমি জাহাজকে যদি উপর থেকে দেখি তাহলে জাহাজকে না ঠিক এইরকম দেখা যাবে। ঠিক জাহাজকে এরকম দেখা যাবে। কি দেখতে পাবো এখানে? যে জাহাজের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু জাহাজের জন্য এমটি। ভালো করে বোঝো, বাইরেটা হচ্ছে জাস্ট আয়রন কেসিং টাইপের, বলতে পারো যে আয়রনের একটা খোল টাইপের, বাট ইনসাইড হচ্ছে এমটি। কি ভরা আছে ইনসাইডে? আয়রন না, ইনসাইডে ভরা আছে এয়ার। যখনই তুমি এই ধরনের একটা ব্যাপার দেখতে পাবে, তখন তার অ্যাভারেজ ডেনসিটি, ভালো করে কথাটা বোঝো, যে অ্যাভারেজ ডেনসিটি এর কিন্তু লেস দেন ওয়াটার হয়ে যায়, কারণ এর ম্যাক্সিমাম পোর্শনটাই হলো। এই যখন তার অ্যাভারেজ ডেনসিটি লেস দেন ডেনসিটি অফ ওয়াটার হয়ে যাবে, তার মানে কি হবে? যে এইটুকু পোর্শন, যেটুকু তার ওয়েট নিচের দিকে কাজ করছে, তার থেকে যেটুকু বয়েন্ট ফোর্স উপর দিকে কাজ করছে সেটা বেশি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এফবি হয়ে যাবে গ্রেটার দ্যান ওয়েট, তাই এটা কি করবে? ফ্লোট করবে। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো মাঝখানের তোমার বই বাকি যা থাকবে সেগুলো বাড়িতে পড়বে, আমি সামনের দিন কিন্তু জিজ্ঞেস করব। নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আইসবার্গ। দেখো আইসবার্গের একটু ডেনসিটি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে জানবো আইসের ডেনসিটি কত। ডেনসিটি অফ আইস হচ্ছে 9/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সহজ ভাষায় লিখলে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
কিন্তু এই আইসটা যে ওয়াটারের উপরে থাকে সেই ডেনসিটি অফ ওয়াটার কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভালো করে বুঝবো। তার মানে ভাবো যে আইস যদি আমি ওয়াটারের মধ্যে রাখি, তাহলে একটা পোর্শন অফ আইস যদি এরকম হয়, তাহলে দেখতে পারবো যে যদি একটা পোর্শন অফ আইস জলের মধ্যে ঢুকে যায়, তাহলে সে যে বয়েন্ট ফোর্স দেবে, কারণ এইখানে যে ওয়াটারটাকে সে ডিসপ্লেস করবে সেটা এই টোটাল আইসের যে ওয়েট ডাব্লিউ তার থেকে বেশি হবে। সেই জন্যই ও ফ্লোট করতে চাইবে, কারণ এই ক্ষেত্রে এফ বি গ্রেটার দ্যান ডাব্লিউ। এটা আমার একটা সাপোজ আইসবার্গ। যখনই এফ বি গ্রেটার দ্যান ডাব্লিউ হবে, কারণ ডেনসিটি অফ আইস লাইটার, এবং খুব একটা বেশি লাইটার নয়, দেখো মাত্র 0.1 গ্রাম পার সেন্টিমিটার। ডিফারেন্স কত এই দুটোর মধ্যে? 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সামান্য একটু লাইটার। সেই জন্য প্রায় 10 পার্টস এর মধ্যে 9 পার্টস বিলো ওয়াটার থাকে আর 1 পার্ট above ওয়াটার থাকে। 9 পার্ট বিলো ওয়াটার থাকে, 1 পার্ট above ওয়াটার থাকে। এই জন্য আইসবার্গ ফ্লোট করে এই রকম ভাবে। আশা করি আমরা আইসবার্গের গল্পটা বুঝতে পারলাম। তাহলে আইস ইজ লাইটার দ্যান ওয়াটার, সেই জন্য আইসবার্গ ফ্লোটস অন ওয়াটার। এছাড়া আর যতগুলো এক্সাম্পল তোমার বইয়ে করা আছে প্রত্যেকটা তোমরা পড়বে। আমি তোমাদেরকে নেক্সট দিন জিজ্ঞেস করব, যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, স্যার সাবমেরিনটা বলে দেবে। নেক্সট দিন জিজ্ঞেস করব, নেক্সট দিন জিজ্ঞেস করবো। 12টা থেকে পড়া আছে, যদি আমাদের 12:30 অবধি টাইম থাকতো আমি আরো দুটো বুঝিয়ে দিতাম, কিন্তু বাকিগুলো হোমওয়ার্ক দিতাম। নেক্সট দিন জিজ্ঞেস করব। আর সাবমেরিনের ক্ষেত্রে ব্যালাস্ট ট্যাঙ্ক বলে একটা ট্যাঙ্ক হয়, যে ট্যাঙ্কে জল ভরলে তার অ্যাভারেজ ডেনসিটি বেড়ে যায়, আর ব্যালাস্ট ট্যাঙ্কটাকে যদি আমি এমটি করি তাহলে আমার অ্যাভারেজ ডেনসিটি কমে যাবে। যখন আমার অ্যাভারেজ ডেনসিটি গ্রেটার দ্যান দ্য ডেনসিটি অফ ওয়াটার হবে, তখন সাবমেরিনটা নিচের দিকে ডুবতে শুরু করবে। আর যদি ব্যালাস্ট ট্যাঙ্কটাকে এমটি করে দিই, তাহলে আমার অ্যাভারেজ ডেনসিটি অফ ওয়াটারের থেকে কমে যাবে, তার মানে সে লাইটার হয়ে যাবে। সেই সময় যখন তার অ্যাভারেজ ডেনসিটি লাইটার হবে জলের থেকে, তখন সে জলের উপরে ভাসতে শুরু করবে। সামনের দিন এটা আমি আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে আমি এইটাও তোমাকে পড়ার মধ্যে ধরবো যে সাবমেরিনের ক্ষেত্রে কি হবে, কারণ সাবমেরিন তোমার বইয়ে আমি দেখতে পাচ্ছি না। আশা করি আমার কথাটুকু তোমরা সাবমেরিন আছে, আচ্ছা ছবিতে এসেছে, লাস্টের দিকে আছে, ঠিক আছে। তো সামনের দিন আমি তোমাকে এটাও জিজ্ঞেস করব, সবকটা পার্টি জিজ্ঞেস করব। হোমওয়ার্ক থাকবে টোটাল এক্সারসাইজ, লিখে নাও টোটাল এক্সারসাইজ হোমওয়ার্ক। ভালো করে হোমওয়ার্কটাকে লিখে নাও। হোমওয়ার্ক টোটাল এক্সারসাইজ চ্যাপ্টার 2 ফিজিক্স। ভালো করে এটাকে তোমরা লিখে নাও। 1 নম্বর। নেক্সট হোমওয়ার্ক ফুল টেস্ট অন চ্যাপ্টার লিখে নাও ফুল টেস্ট অন চ্যাপ্টার 1 30 মার্কস। নেক্সট ডেট। এই টেস্টটার নাম হচ্ছে PHS 803। সব টেস্টই ইম্পর্টেন্ট, ডেইলি টেস্ট যেমন ইম্পর্টেন্ট,
পিএইচএস টেস্টও তেমন ইম্পর্টেন্ট। সব টেস্টই ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করে থাকো ডেইলি টেস্ট ইম্পর্টেন্ট নয়, ভুল ভাবছো। প্রত্যেকটা টেস্টই ইম্পর্টেন্ট। টাইমে প্রত্যেকটা টেস্ট ঠিকঠাকভাবে দেবে। সামনের দিন পিএইচএস 803 টেস্ট হবে এবং এই টেস্টটাকে তোমরা সিনসিয়ারলি দেবে। আজকে আমি ডিক্লেয়ার করে দিলাম, পরের দিন যেন না শুনি স্যার আমি জানতে পারিনি, আমি শুনতে পারিনি। বোঝা গেল কথাটা? কারোর ডাউট হবে সরাসরি ফোন করে নেবে। চলো, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1 দেখো, বড় করে লিখে দিয়েছি চ্যাপ্টার 1। দেখো সুন্দর করে লেখা আছে। বাড়িতে পিডিএফটা খুলবে, যে বুঝতে পাওনি একবার করে দেখে নেবে। চলো, আজকে এখানেই শেষ হলো, পরের দিন দেখা হচ্ছে আবার।